হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব গবলিন কোরিয়ান ড্রামাটির 12 নম্বর পর্ব। এর প্রথম 11টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনের লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। আর গাইস, আজকের পর্বে আমরা দখোয়া এবং রিপারের আসল পরিচয় জানতে চলেছি, তাই আজকের এপিসোডটি কোথাও স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম ইউনতাকের মৃত্যুর কার্ড আসে, যেখানে ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হওয়ার কথা থাকে, কিন্তু সময় মতো সে কিমকে ডাকতে পারায় কিম তাকে বাঁচায়। এছাড়াও সানি রিপারের আসল পরিচয় জানতে পারে যে সে আসলে একজন গ্রিম রিপার। আর একদম লাস্টে আমরা দেখেছিলাম পার্ক জং হিয়নের আত্মা ফিরে আসে। সে ইউনতাকের সাথে রেস্টুরেন্টে দেখা করে, কিন্তু তাকে সে তেমন কিছু বলে না। তো ইউনতাক বাড়ি এসে বারবার পার্কের ভয়ঙ্কর চেহারা তার চোখে ভেসে ওঠে। সে তখন এসব মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য অন্য কাজে নিজেকে ব্যস্ত রাখে। এখানে দেখা যায় সে যখন প্রথমবার এ বাড়িতে এসেছিল তখন সে কিমের ডায়েরিতে চাইনিজ ভাষায় কিছু লেখা দেখেছিল, কিন্তু সে চাইনিজ ভাষা পড়তে না পারায় দখোয়ার সাহায্য নেয়। দখোয়া তাকে ট্রান্সলেট করে করে বলে যে এটা একটা লাভ লেটার। তাকে তো খুব ঈর্ষা হয় যে কিম হয়তো অতীতে অন্য মেয়েকে ভালোবাসতো, কিন্তু আসলে ডায়েরিতে কি লেখা ছিল সেটা একটু পরে বলছি। এদিকে রিপারের আসল পরিচয় জানার পর সানি খুবই আপসেট হয়ে পড়ে, আর রিপারও খুবই কষ্ট পায় সানির কথা ভেবে। ফলে সে বাড়িতে অনেক ড্রিঙ্কস করতে থাকে আর কিমকে বিষয়টা বলে যে আমি গ্রিম রিপার, এটা সানি জানতে পেরে গেছে। কিম এটা শুনে বলে ভালোই হয়েছে ও জানতে পেরেছে, মানে সানি তো কিমের বোন, তাই তার বোনের সাথে কেউ লাইন মারুক এটা তো সে একদমই চাইবে না। তো সেখানে তখন তাক আসে সেই ডায়েরিটা নিয়ে। সে মূলত একটা রিপারকে দেখানোর জন্য এসেছিল যে সত্যি এর মধ্যে কি লেখা আছে, কিন্তু তার আগেই কিম সেটা কেড়ে নেয় আর বলে আমার লেখা নকল করে কি ডকুমেন্টস বানাচ্ছ। তাক বলে এটা কোনো ডকুমেন্টস না, এটা একটা লাভ লেটার যেটা তুমি নিজের হাতে লিখেছো। কিম বলে না, এটা কোনো লাভ লেটার না, আর এই শব্দগুলো শুধুমাত্র আমি ছাড়া অন্য আর কেউ এটা পড়তে পারবে না। তাক তখন বলে দখো আমাকে সব ট্রান্সলেট করে করে শুনিয়েছে, 100 বছর পর নাকি কে যেন আসবে তোমার প্রথম প্রেম। কিম তখন অবাক হয়, কারণ এখানে সত্যি সত্যি এমনটাই লেখা ছিল যে 100 বছর পর হয়তো তুমি আসবে, আমার প্রথম ভালোবাসা। মানে সে তার হবু স্ত্রীর কথা লিখেছিল। আর এখানে সে আরো অবাক হয় যে এসব শব্দ দখো কিভাবে পড়তে পারলো। রিপার তখন বলে আচ্ছা তুমি সেদিন গাড়ি তছনছ করেছিলে, সেদিন কি দখোকে তুমি বলেছিলে যে আমি স্মৃতি মুছতে পারি? কিম বলে কই, আমি তো কিছু বলিনি। সে তখন আরো ভাবে ও গবলিনের বাড়ি ভাড়া দেওয়ার মতন সাহস দেখিয়েছে। এমনকি তাক বাড়ি থেকে চলে যাওয়ার পর দখোয় তার লোকেশন এনে দিয়েছিল, যে কাজ কিমও করতে পারছিল না। তো এখানে আমাদের দেখানো হয় ড্রামার প্রথম দিকে আমরা যেমনটা দেখেছিলাম বৃদ্ধা মহিলা সুন্দরী মেয়েতে পরিণত হয়েছিল এবং দখোয়া তাকে ড্রিঙ্কস করার অফার করেছিল। তার সাথে দখোয়ার কি সম্পর্ক, এমন একটা প্রশ্ন আমরা করেছিলাম। এখানে মহিলাটির ব্যাপারে আমরা পরে জেনেছি যে তিনি আসলে ছিলেন দেবী, আর দখোয়ার মধ্যে আসলে এতদিন ধরে তাদের ঈশ্বর ছিল। তো কিম ও রিপার উভয়েই দখোয়ার ব্যাপারটা বুঝতে পারে, ফলে তারা একটি বারে আসে দখোয়ার সাথে দেখা করতে। দখোয়া তখন মনে মনে বলে শেষমেশ তাহলে আমাকে চিনতে পারলে। সে তখন সময়কে থামিয়ে দিয়ে রিপার ও কিমের সাথে কথা বলতে থাকে। সে তাদের সম্পর্কে সবকিছু বলে, যেমন কিমকে বলে তোমাকে চিরকাল অমর না বানিয়ে তোমাকে মরার একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি এখনো কেন বেঁচে আছো। আর রিপারকে বলে তোমার স্মৃতি আমি মুছতে চাইনি, স্মৃতি মোছার আইডিয়াটা তোমারই ছিল। মানে স্মৃতি মোছার সেই বিশেষ চা হয়তো রিপার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছিল, যেন পৃথিবীর সকল স্মৃতি ভুলে মানুষরা পরকালে যায়। তো দখোয়ার ভিতরে থাকা ঈশ্বর তাদেরকে শেষ একটি কথা বলে, সে বলে তোমাদের নিজেদের ভাগ্য তোমাদেরকেই খুঁজে নিতে হবে। এই বলে ঈশ্বর প্রজাপতি হয়ে দখোয়ার শরীর থেকে বেরিয়ে উড়ে চলে যায়। তো যাই হোক, এদিকে রিপারের সদস্যরা সানির দোকানে আসে চিকেন ফ্রাই খেতে। সেখানে আমরা সুন্দর একটা মেয়ে রিপারকে দেখি। মেয়েটি খাওয়া শেষ করে যখন বাইরে আসে তখন তার কাছে আসে পার্ক জং হিয়ন। পার্ক তাকে বলে তুমি কি জানতে চাও অতীতে আসলে তুমি কে ছিলে? তাহলে এই মাত্র যার দোকান থেকে এলে সেই মহিলার হাত ধরো। এই বলে সে গায়েব হয়ে যায়। তো অন্যদিকে রিপারের কাছে চেয়ারম্যানের মৃত্যুর কার্ড আসে। 3 ঘন্টা পর তার মৃত্যু হতে চলেছে। এই খবর যখন সে কিমকে দেয় তখন কিম অনেক কান্না করতে থাকে, কারণ তার একাকী জীবনে চেয়ারম্যানই একমাত্র ব্যক্তি ছিল যে সারা জীবন কিমের খেয়াল রেখে গেছে। তো চেয়ারম্যানের মৃত্যু সংবাদ দখোয়াকে যখন দেওয়া হয় তখন দখোয়া একদমই ভেঙে পড়ে। আমরা তো জানি ছোটবেলা থেকেই সে খুবই উশৃঙ্খল জীবনযাপন করত, কিন্তু তার দাদু মারা যাবার পর এখন সে জীবনের আসল অর্থ বুঝতে পারে, যেমনটা তার দাদু চাইতো। এখানে কিম, ইউনতাক ও রিপার মিলে তাকে অনেক সান্ত্বনা দেয়। দখোয়াও তখন নিজেকে শক্ত করে, আর তার দাদু তাকে যেভাবে দেখতে চাইতো সে তেমনটাই হওয়ার প্রতিজ্ঞা করে। মানে সে উশৃঙ্খল জীবন ত্যাগ করে পরিশ্রম করে সুন্দরভাবে বাঁচবে।
তো এরপর দেবীর সাথে দখর আবার দেখা হয়, কিন্তু এইবার দখা তাকে একদমই চিনতে পারে না, মানে তার ভেতরে তার ঈশ্বর নেই সেজন্য। এদিকে সকালে দখর জন্য কিম ও রিপার রান্না করছিল, কারণ দখর মন খুবই খারাপ ছিল। এখানে রিপার সাথে কথা বলার সময় কিম রিপারের দিকে তাকালে এক ঝলকের জন্য রাজার মুখ সে দেখতে পায়। সে তখন বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়। এরপর দেখা যায় দখা তাদের অফিসের চাকরির জন্য যারা অ্যাপ্লাই করেছে তাদের কাগজগুলো দেখছিল। কিম তখন সেখানে তার পরিচিত একজনের ছবি দেখতে পায়। এই লোকটি ছিল অতীতের সেই যোদ্ধা যে কিমের সহযোগী ছিল এবং তার হাতে কিম মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নিয়েছিল। তো এই জন্মেও লোকটি একই রকম চেহারা নিয়ে জন্মেছে, কিন্তু অতীতের কিছুই তার মনে নেই, যেমনটাই স্বাভাবিক আর কি। কিম এখানে চেয়ারম্যানের কোম্পানিতে তার চাকরির ব্যবস্থা করে দেয়, এমনকি তাকে বাড়ি এবং গাড়িও উপহার স্বরূপ দেওয়া হয়। লোকটি তখন জানতে চায়, আমাকে এত কিছু কেন দেওয়া হচ্ছে, আমি এত কিছু ডিজার্ভ করি না। চেয়ারম্যানের সেই কাছের লোকটি তখন তাকে বলে, আগের জন্মে আপনি দেশের জন্য অনেক কিছু করেছিলেন, তাই এগুলো আপনার পুরস্কার। বাই দ্য ওয়ে, চেয়ারম্যান মারা যাবার পর এই লোকটি কিন্তু বর্তমানে চেয়ারম্যান হয়েছেন। তো যাই হোক, রাতে ইউনতাক যখন বাইরে ময়লা ফেলতে এসেছিল তখন আবার তার সামনে আসে পার্ক। সে তাকে বলে, আগের বার আমি আমার পরিচয় তোমাকে দিতে ভুলে গেছিলাম, আমার নাম পার্ক জং হিউন। ইউনতাক বলে, আমার কাছে কি চান? পার্ক তখন বলে, মনে হচ্ছে তুমি আমাকে চেনো। সে যাই হোক, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু তোমাকে একটা মজার কাহিনী বলতে চাই। আমাকে যখন চেনো তখন ওয়াং ইয়াকেও নিশ্চয় চেনো, কিন্তু তুমি কি জানো ওয়াং ইয়া এখন কোথায় থাকে? তোমাদের সাথে যে থাকে, যাকে তোমরা গ্রিম রিপার বলে চেনো, সেই আসলে ওয়াং ইউ। ইউনতাক তখন অবাক হয়, কিন্তু তবুও সে পার্ককে বলে, তুমি মিথ্যা বলছো, আমাদের সাথে যে গ্রিম রিপার থাকে তার নাম কিম ও বিন। এরপর ইউনতাক চলে গেলে পার্ক নিজে নিজেই বলে, মেয়েটা জানতে চাইছে আমি আসলে কি চাই, আমি চাই ওদের সবার মৃত্যু। তো অন্যদিকে রিপার নিজে আসলে কে এটা সে জানতো না। সেভাবে মানুষ নাকি অনেক পাপ করলে গ্রিম রিপার হয়ে যায়। আর সানির হাত ধরার পর আমি এটা নিশ্চিত, কিম ও সানির অতীতের সাথে আমার নিশ্চয়ই কোনো কানেকশন আছে। সেই হিসেবে আমি পার্ক জং হিউন অথবা ওয়াং ইউ, এদের মধ্যে আমি যেই হই না কেন, আমি কিমের শত্রুই হয়ে যাচ্ছি। ফলে সানি আর আমি কখনোই এক হতে পারবো না। এদিকে দেখা যায় পার্কের বলা কথা মতন সেই মেয়ে গ্রিম রিপার সানির সাথে দেখা করে এবং তার সাথে হ্যান্ডশেক করে। আর এতে মেয়েটি তার নিজের অতীত দেখতে পায়, যে সে ছিল সেই রাজ দরবারের একজন দাসী, যে কিনা পার্কের নির্দেশ মতন রাজাদের বিষ দিত। ফলে এমন পাপ কাজের শাস্তি স্বরূপ সেও গ্রিম রিপার হয়ে গেছে। তো যাই হোক, সেদিন রাতে রিপার সানির সাথে দেখা করতে আসে। সে তার নিজের পরিচয় নিয়ে খুবই চিন্তায় ছিল, তাই সে সানিকে বলে, গ্রিম রিপাররা কাউকে কিস করলে তার অতীত মনে পড়ে যায়। আমার এখন সেটাই করা উচিত, যেন তুমি তোমার ভাইকে চিনতে পারো আর আমি জানতে পারি তোমার অতীতে আমি ছিলাম কিনা। এই বলে সে সানিকে কিস করে, আর সানির তখন অতীতের সবকিছু মনে পড়ে যায়। যেখানে দেখা যায় অতীতে রাজা সানির অর্থাৎ রানীর কাছে এসে বলছে, তোমার ভাই আবার যুদ্ধ জয় করে ফিরে এসেছে। এভাবে তার একের পর এক বিজয় তাকে রাজার সমতুল্য করে তুলেছে। আমি ওকে নিষেধ করেছিলাম আর যেন আমার রাজ্যে ফিরে না আসে, কিন্তু ও রাজার আদেশ অমান্য করেছে। তাই আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি আমার কথা শুনবে নাকি তোমার বিশ্বাসঘাতক ভাইয়ের পক্ষ নিবে? যদি তার পক্ষ নাও তাহলে তোমাকেও মরতে হবে। এখানে আংটির কাহিনীটা আপনাদের একটু ক্লিয়ার করি। আংটিটা রাজা নিজে তাকে অনেক ভালোবেসে উপহার দিয়েছিল, কিন্তু পার্কের কথা মতন রাজা যখন তাকে এবং তার ভাইকে ভুল বোঝে, তখন সে রাজার দেওয়া কোনো কিছুই আর পড়তে চায় না। আর তাদের রাজ্যের একটা রীতি ছিল, রানীকে সবসময় সুন্দর পোশাক এবং অলংকার পরে থাকতে হবে। তাই রাজা তাকে শেষবারের মতন এক প্রকার জোর করে সে আংটিটা পরায় আর বলে, তোমার ভাইকে আজ মেরে ফেলবো, একজন রানীর মতন করে ওকে স্বাগত জানাও, কিন্তু ভুলেও ওর পক্ষ নিও না। কিন্তু তবু আমরা দেখেছিলাম সে কিমের পক্ষ নিয়ে তাকে রাজার দিকে এগিয়ে যেতে বলেছিল। ফলে রাজা এটা দেখে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রানীকেও হত্যা করার নির্দেশ দেয়, যেটা ছিল তার জীবনের চরম ভুল। তো সানি তার অতীত ফিরে পাওয়ার পর রিপার তাকে জিজ্ঞাসা করে, তোমার অতীতে কি আমি ছিলাম? সানি তখন মাথা নেড়ে বলে যে হ্যাঁ। রিপার এটা শুনে অনেক কষ্ট পায়। সে তখন কাঁদতে কাঁদতে বলে, আমার চোখের দিকে প্লিজ একটু তাকাও, আমি চাই তোমার সব সুখের স্মৃতিগুলো তুমি মনে রাখো, আর তোমার সব খারাপ স্মৃতিগুলো ভুলে যাওয়ার পাশাপাশি আমাকেও তুমি ভুলে যাও। মানে সে তার ক্ষমতার সাহায্যে এমনটা করলো আর কি। সে অনেক কষ্ট পায়, তবে এছাড়া তার আর কোনো উপায় ছিল না। তো যাই হোক, পরের দিন কিম সানির সাথে দেখা করতে আসলে সানি তাকে জানায় অতীতের সবকিছু তার মনে পড়ে গেছে। কিম তো অনেক আনন্দিত হয়, সেই সাথে অনেক ইমোশনাল হয়ে যায়। সানি তাকে বলে, এখন থেকে তোমার বোনের সাথে তুমি যখন ইচ্ছা দেখা করতে আসতে পারো। এদিকে রিপার দখার সাথে বসে সেই গেম খেলছিল, তখন আবার তার বুকে ব্যথা হতে থাকে। দখা তখন বলে, আপনার কোনো সমস্যা হচ্ছে? রিপার বলে, এটা নতুন না, আগেও বেশ কয়েকবার এমন হয়েছে। দখা বলে, আপনি যদি সেই দিনের কথা বলে থাকেন তাহলে কাকা তো সেদিন মন্দিরে ছিল তার কোনো বিশেষ ব্যক্তিদের জন্য ফানুস ওড়াতে। সেখানে কাকা ওয়াং না কি যেন একটা নাম নিয়েছিল। রিপার এসব শুনে কিছু একটা ভাবতে থাকে।
অন্যদিকে দেখা যায় ইউন তাক কলেজ থেকে ফেরার সময় কিম তাকে আনতে যায়। সেখানে কিম তাককে জানায়, সানি আমাকে চিনতে পেরেছে, পূর্বজন্মের সবকিছু ওর মনে পড়ে গেছে। তাক বলে, এটা তো দারুণ ব্যাপার, কিন্তু ওনার মনে পড়লো কিভাবে? কিম বলে, তাই তো, এটা তো আমি জিজ্ঞাসা করিনি। তাক তখন কিমকে বলে, তুমি রাগ না করলে তোমাকে একটা কথা বলতে চাই। আসলে একটা ভয়ঙ্কর আত্মার সাথে আমার দেখা হয়েছে, আমার মনে হয় ওটা পার্ক জং হিউন। কিম তখন অবাক হয়ে বলে, তুমি ওকে কিভাবে চেনো? তাক বলে, সেদিন তুমি রিপারকে তোমার জীবনের গল্প বলছিলে, সেটা আমি দূর থেকে শুনেছিলাম। আর আমার মনে হয় আমাদের সাথে যা যা হচ্ছে সবকিছু পার্কের জন্যই হচ্ছে। কিম বলে, আমাকে এটা জানিয়ে খুব ভালো করেছো, এখন থেকে তুমি খুব সাবধানে থাকবে। তো রাতে কিম পার্ককে খুঁজতে থাকে এবং তাকে পেয়েও যায়। কিম তখন তার কাছে গেলে পার্ক বলে, 900 বছর ধরে তোমাকে এড়িয়ে চলছি, দেখো কি ভাগ্য, এভাবে আমাদের দেখা হয়ে গেল। কিম বলে, 900 বছর ধরে বেঁচে আসো, তাহলে এখন কেন আমার সামনে এলে? পার্ক বলে, তুমি একজন সুদক্ষ যোদ্ধা, কিন্তু এখনো তোমার দূরদৃষ্টি তৈরি হয়নি। তোমার শত্রু তোমার সামনেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি তাকে চিনতে পারছো না। এটা তোমাকে জানাতেই আমি ফিরে এসেছি। কিম তখন তার কথায় রেগে যায়। সে তখন তার জাদুর তলোয়ার দিয়ে পার্ককে মেরে ফেলতে চায়, কিন্তু তলোয়ার পার্কের কিছুই করতে পারে না। সে বলে, তোমার এই সামান্য তলোয়ার আমার উপর প্রভাব ফেলবে না। কিম তখন বলে, তোমাকে মারার কোনো না কোনো উপায় তো অবশ্যই বের করব। এখানে দেখা যায় পার্ক মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তো সে কিমকে রিপার সম্পর্কে বলে দেয় যে রিপারই ওয়াং ইউ, যে তোমাকে আর তোমার বোনকে মেরেছে, আর তোমার বোকা বোন এ জন্মে ওকেই ভালোবেসেছে। কিমের তখন রিপার সম্পর্কে সবকিছু মনে পড়তে থাকে, এমনকি সেদিন তার ভিতরে এক ঝলক সে রাজাকে দেখতে পেয়েছিল সেটাও তার মনে পড়ে। তো পার্ক এসব বলে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর কিম তখন তাড়াতাড়ি করে চলে যায় রিপারকে খুঁজতে, কিন্তু রিপার কোথাও ছিল না। তখন সেই কথাগুলো শুনে সে চলে গেছিল সেই মন্দিরে যেখান থেকে কিম ফানুস ওড়াতো। এদিকে কিম তাড়াতাড়ি করে দেখা করে সানির সাথে এবং তার কাছে জানতে চায় ওই কি তাহলে আগের জন্মের ওয়াং ইউ, কিন্তু সানি তাকে কিছুই বলতে চায় না। ফলে কিম বুঝে যায় এবং বলে, তুমি এ জন্মেও আবার ওর প্রেমে পড়েছো আর শয়তানটাকে বাঁচাচ্ছ। এরপর সে চলে যায় সেই মন্দিরে যেখানে রিপার ছিল। রিপার সেখানে ভাবছিল, আমি কি তাহলে ওয়াং ইউ ছিলাম? যদি তাই হয়ে থাকে তাহলে কিম ও তার বোনের মৃত্যুর জন্য আমিই দায়ী। কিম তখন রেগে রেগে সেখানে এসে সোজা রিপারের গলা চেপে ধরে। তো কিম কি এখানে রিপারকে মেরে ফেলবে, নাকি এখানে অন্য কিছু হবে? আর পার্ক জং হিউনকে সে কিভাবে মারবে? এইরকম প্রশ্নগুলো রেখেই 12 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে লিখে জানাবেন। আর পরবর্তী পর্বে কি হতে চলেছে সেটা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।